ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন রিজনিংয়ের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসের মধ্যে এত ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, যে চ্যাপ্টারটি হচ্ছে কোডিং ডিকোডিং। অর্থাৎ আমি যদি বলি আমার জীবনে যা কম্পিটিটিভ এক্সাম ফেস করেছি, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমি নিজে ফেস করেছি এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে রিজনিংয়ের কোয়েশন আসে। রিজনিংয়ের কোয়েশন এই চ্যাপ্টার থেকে ডেফিনেটলি আসবে। তো আমরা দেখব আজকে এই চ্যাপ্টারের মধ্যে কী কী ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। তো যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন কোডিং ডিকোডিং একটি চ্যাপ্টার শুধুমাত্র, কিন্তু তার মধ্যে 4টি সাবটপিক রয়েছে। 4টি সাবটপিক থেকে কিভাবে প্রশ্ন তৈরি হয় এবং এই 4টি সাবটপিক থেকে যদি প্রশ্ন আসে আমরা কিভাবে বুঝব, কিভাবে সলভ করব এবং কিভাবে আমরা তাকে আমরা কি করব, ডিকোড করব, কোড থেকে ডিকোড করব, এগুলি নিয়ে আজকের ক্লাসের মধ্যে আলোচনা হবে। অর্থাৎ প্রথম ফেজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি 2টি সাবটপিক নিয়ে এসেছি। একটি হচ্ছে লেটার অ্যান্ড নাম্বার কোডিং অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ডাইরেক্ট কোডিং। এই 2টি কোডিং নিয়ে আমরা ফার্স্ট ফেজের মধ্যে আলোচনা করব। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা দেখব কিভাবে এক্সামে আসে এবং কিভাবে আমরা তা সলভ করব। আমি ট্রিকটি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি নিজে সলভ করব, আপনারা দেখবেন কিভাবে আমি সলভ করি। ট্রিকগুলি দেখবেন, এক্সামে গিয়ে এগুলি অ্যাপ্লাই করবেন। ডেফিনেটলি আপনারা এই চ্যাপ্টার থেকে একটি অথবা 2টি কোয়েশন ডেফিনেটলি পাবেন। তাই আপনাদেরকে বলবো এই চ্যাপ্টারে তো ইম্পর্টেন্ট প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য ধৈর্য সহকারে সম্পূর্ণ ক্লাসটি আপনারা দেখবেন। আজকের পর থেকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি কোডিং ডিকোডিং এই চ্যাপ্টারের মধ্যে আপনাদের কোনো ডাউট থাকবে না। আপনারা যারা নতুন ওয়াচ করছেন, নতুন এসেছেন, আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনও ক্লাসেস আপলোড করা হবে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং অনেকটা ক্লাসেস হয়েছে, আজকের ক্লাসটি আমাদের 7তম ক্লাস রিজনিংয়ের। অ্যান্ড পূর্বে অনেকটা ক্লাসেস হয়েছে। একটি ক্লাসের মধ্যে আমরা প্রায় সময় 2-3টি চ্যাপ্টার করে কভার করেছি। তো আপনারা যদি নতুন এসে থাকেন প্রিভিয়াস ক্লাসেসগুলো কমপ্লিট করবেন। প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন, অথবা প্রতিটি ভিডিওর আমি ডিসক্রিপশনের মধ্যে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিই, আপনারা লিঙ্কে গিয়ে দেখতে পারেন। আমরা ম্যাথসের সিলেবাস কমপ্লিট করেছি। ইংলিশ থেকে অনেকটি ক্লাসেস হয়েছে, এসএসটি অ্যান্ড জেনারেল নলেজ থেকে অনেকটা ক্লাসেস হয়েছে। তো আমাদের যেহেতু রিজনিং শুরু করেছি, উইদিন 4-5 ডেজের মধ্যে আমরা রিজনিংয়ের চ্যাপ্টার কমপ্লিট করে নিব, রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট করে নিব। যেহেতু আমরা আসাম ডায়েরি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে স্টাডি করছি। আর আমি বারবারই একটি কথা বলি, যদি আপনি একটি কম্পিটিটিভ যে এক্সামের জন্য প্রস্তুতি নেন, প্রিপারেশন নেন, তাহলে প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। অর্থাৎ প্রতিটি কম্পিটিটিভ এক্সামের সাথে রিলেটেড সিলেবাস রয়েছে, অর্থাৎ সিলেবাস হচ্ছে ইন্টার রিলেটেড। তো আমরা এই রিজনিং শেষ করার পর আমরা ইংলিশ করব। 1-2 দিনের মধ্যে ইংলিশ শেষ হয়ে যাবে, ইংলিশের বেশি নেই। আর তারপর আমরা এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস কন্টিনিউয়াস করব। এক্সামের পূর্ব অবধি পর্যন্ত সিলেবাস কমপ্লিট হবে, তারপরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ সম্পূর্ণ আসাম ডায়েরি রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য আপনারা গাইড পেয়ে যাবেন একই জায়গার মধ্যে। প্রতিটি সাবজেক্টকে আপনারা মাতৃভাষায় আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে শুনে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার করতে পারবেন। আর যখন আপনাদের কনসেপ্ট বিল্ড আপ হবে, বুঝতে পারবেন, আপনাদের বুঝে চলে আসবে, তখন যে কোনো ধরনের প্রশ্নে আসুক না কেন, ম্যাথস থেকে হোক রিজনিং থেকে হোক, আপনারা তা ফেস করতে পারবেন। ম্যাথস অ্যান্ড রিজনিং হচ্ছে আপনাদের বোঝার ব্যাপার। তাই যদি আপনারা যে ভাষায় কমফোর্টেবল ফিল করেন, আপনাদের যে ভাষা আপনাদের জন্য বেটার, সেই ভাষা যদি ইউজ করে ক্লাসেস হয় বা আপনারা ক্লাসগুলি ওয়াচ করেন, তাহলে ডেফিনেটলি অন্য ভাষা থেকে আপনাদের মাতৃভাষায় ক্লাসেস ভালো করে বুঝতে পারবেন। তো আমরা ক্লাসটি শুরু করি। আজকের একটু লং হতে পারে, ক্লাসটি ভালো করে বুঝবেন, কেননা এত ইম্পর্টেন্ট। প্রথমে আমি বলে দিয়েছি যে আমার যা এক্সাম ফেস করেছি, প্রতিটি এক্সামের মধ্যে আমি পেয়েছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে কোডিং ডিকোডিং থেকে কোয়েশন আসে। তো এই কোডিং ডিকোডিং আজকে আমরা 4টি সাবটপিক রয়েছে। এই সাবটপিকগুলো আমরা প্রথম ফেজের মধ্যে 2টি সাবটপিক আলোচনা করব, এক্সাম্পলের সাথে সাথে বুঝব এবং সলভ করব, এবং দ্বিতীয় ফেজের মধ্যে আরও 2টি সাবটপিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন সাবজেক্ট হচ্ছে রিজনিং। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে কোডিং ডিকোডিং। আমি এই পাশে লিখেছি টাইপস অফ কোয়েশনস, অর্থাৎ কত ধরনের কোয়েশনস হতে পারে। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে টাইপস অফ কোয়েশনস হতে পারে লেটার নাম্বার কোডিং, অর্থাৎ এই হচ্ছে একটি সাবটপিক। এই সাবটপিক থেকে আমরা 3টির মতো কোয়েশন সলভ করব, দেখব কিভাবে সলভ করা হয়। 3 ধরনের প্রশ্ন হতে পারে। দেখতে পাচ্ছেন লেটার অ্যান্ড নাম্বার সিরিজ। আমি চাইলে এই জায়গার মধ্যে আরেকটি সাবটপিক বাড়াতে পারতাম,
যে এক জায়গায় লিখে দিতাম লেটার কোডিং, এক জায়গায় লিখে দিতাম নাম্বার কোডিং। নাম্বার কোডিং বলে আলাদা করে নিতাম, লেটার কোডিং বলে আলাদা করে নিতাম। কিন্তু আমি লেটার কোডিং নাম্বার কোডিংটা একসাথে নিয়ে এসেছি, এই জন্য 3টি এক্সাম্পল নিয়ে এসেছি, যে লেটার কোডিং থেকে একটি এক্সাম্পল আর নাম্বার কোডিং থেকে 2টি এক্সাম্পল। আপনারা দেখবেন, আমি আলোচনা করব, বুঝিয়ে দেব এবং আপনাদের সামনে আমি দেখব কীভাবে সলভ করব। আপনারা দেখবেন আমি সলভ করব এবং আপনাদেরকে ট্রিক বলে দেব কীভাবে আপনারা সলভ করবেন। রিজনিং হচ্ছে মেইন ট্রিকের উপর বেস করে। আপনারা যদি ট্রিক না জানেন তাহলে এই কম সময়ের মধ্যে রিজনিংয়ের আনসারিং করতে মুশকিল হবে বা করতে পারবেন না। দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন ডাইরেক্ট কোডিং। ডাইরেক্ট কোডিং থেকে 2 ধরনের প্রশ্ন হতে পারে, একটি হচ্ছে লেটার দিয়ে হতে পারে, একটি নাম্বার দিয়ে হতে পারে। এই জন্য এই 2 ধরনের প্রশ্ন নিয়ে এসেছি। অর্থাৎ আমার ক্লাসেসগুলি আপনারা যদি ওয়াচ করেন, মেইন একটি চ্যাপ্টারের মধ্যে মেইন থিম কী, একটি চ্যাপ্টার আমাদেরকে কী শেখাচ্ছে, একটি চ্যাপ্টার থেকে আমাদের কী শেখা প্রয়োজন, কতটা নলেজ হলে, কতটা বিষয়বস্তু আমরা শিখলে এই চ্যাপ্টারকে কমপ্লিট হবে, অতটা আমি চেষ্টা করি, লেভেল বেস ট্রাই করি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তাই আপনারা যদি কন্টিনিউয়াস আমার ক্লাসেস ওয়াচ করেন, ডেফিনেটলি যেগুলি ক্লাস করাই এই ক্লাসের মধ্যে কোনো ডাউট থাকবে না। আপনারা আর কখনও এই ক্লাস নিয়ে কোনো চিন্তা ফিকির করতে হবে না, অন্যের কাছে যেতে হবে না, অন্য ক্লাসেস দেখতে হবে না। আমার ক্লাসেই আমি মনে করি যেভাবে আমি উপস্থাপন করি, বুঝিয়ে দেই এবং তার মধ্যে থেকে যে আমি অন্তর্নিহিত ভাবগুলি তুলে ধরি। অর্থাৎ মনে করেন এই ডাইরেক্ট কোডিং থেকে 2 ধরনের প্রশ্ন হতে পারে, আমি 2 ধরনের একটি প্রশ্ন নিয়ে এসেছি। এই হচ্ছে লেটার থেকে, এই হচ্ছে নাম্বার থেকে। এই 2টি প্রশ্ন যদি বুঝে নেন তাহলে আপনারা কী করতে পারবেন, এই ধরনের যা প্রশ্ন আসবে আপনারা সলভ করতে পারবেন। ম্যাটার করে না যে কে পড়াচ্ছেন, ম্যাটার করে কিভাবে পড়ানো হচ্ছে, আপনি কতটুকু বুঝছেন অথবা বোঝানো কিভাবে হচ্ছে, এই বোঝানোগুলো আপনার মাইন্ডে আসছে কি না, এতটুকু ম্যাটার করে। আমাকে অনেকে বলেছেন স্যার আমি রিজনিংয়ে কিছু জানতাম না, রিজনিং নিয়ে অনেক আমার টাফ ফিল হতো এবং অনেকে বলে রিজনিংয়ের চ্যাপ্টারগুলি অনেক হার্ড। কিন্তু আপনার ক্লাস দেখার পর থেকে আমি মনে করি সবথেকে ইজি একটি সাবজেক্ট। অনেকে আমাকে ফিডব্যাক দিয়েছেন, তো ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সত্যি যদি কেউ কখনও রিজনিং পড়েনি, জীবনে কখনও রিজনিং পড়েনি, ফার্স্ট যদি আমার ক্লাসেসগুলো ওয়াচ করে, যে প্রথম রিজনিং স্টার্ট করে, তাহলে ডেফিনেটলি তার কোনো ডাউট থাকবে না, মনে করবে সবথেকে ইজি একটি চ্যাপ্টার। আমি এইভাবে চেষ্টা করি যাতে ইজিলি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো আমাদের ক্লাসটি দেখি। নাম্বার 1 হচ্ছে লেটার অ্যান্ড নাম্বার কোডিং। লেটার অ্যান্ড নাম্বার কোডিং থেকে আমরা দেখব প্রশ্ন কিভাবে তৈরি হয়। ফার্স্ট অফ অল আমরা দেখি লেটার কোডিং থেকে একটি প্রশ্ন আমাদেরকে প্রশ্ন করেছে, ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ, একটি ল্যাঙ্গুয়েজের মধ্যে, অর্থাৎ বিলকুল কোডিং ডিকোডিং কি আপনাকে বিলকুল কি করবে, একটি নতুন প্লেসমেন্ট তৈরি করবে, একটি নতুন সেন্স তৈরি করে নেবে ডাইরেক্টলি। অর্থাৎ বিলকুল একটি ল্যাঙ্গুয়েজ তৈরি করে নেবে, বলবে যদি এই ল্যাঙ্গুয়েজের মধ্যে তাকে এইভাবে লেখা হয় তাহলে এই শব্দটি আপনি কীভাবে লিখবেন। এগুলি হচ্ছে কোডিং ডিকোডিংয়ের প্রশ্ন। আপনারা দেখবেন আমি সলভ করব। এই জায়গায় প্রশ্ন হচ্ছে, অনেকটা এক্সাম্পল নিয়ে এসেছি, এক্সাম্পলগুলো সলভ করব, দেখবেন আপনারা তার সেন্স কী। কোডিং ডিকোডিং বিলকুল একটি ডিফারেন্স চ্যাপ্টার। কোনো আপনাকে যদি প্রি নলেজ হয়, প্রি নলেজ দিয়ে আপনি এখানে ইউজ করে পারবেন না। অর্থাৎ ডাইরেক্টলি আপনাকে যে মেনশন করা হবে, যে বিষয়বস্তু যেভাবে আপনাকে উপস্থাপন করা হবে, যেভাবে সলভ করার জন্য বলা হবে, সেম আপনার রুলস ফলো করে সলভ করতে হবে। যেমন ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ বলছে, একটি কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে ক্র্যাকার্স, CRACKS, ক্র্যাকস, কখনও কী হবে, কখনও ওয়ার্ডগুলির মিনিং থাকবে না। তাই মিনিং নিয়ে আপনারা কোনো ডাউট করবেন না, ডাইরেক্টলি আপনারা কী করবেন, স্পেলিং করে পড়ে নেবেন। তো এই শব্দটিকে বলেছে আমাদেরকে যে ক্র্যাকস, এই শব্দটি ইজ রিটেন অ্যাজ এ DQBBLR, অর্থাৎ এই শব্দটি কোনো শব্দ নেই, এই শব্দটি হচ্ছে এর একটি ইমেজ। অর্থাৎ বলছে যে এই শব্দটি যদি এইভাবে লেখা হয়, ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ, একটি কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে এই শব্দটি ক্র্যাকস, এই শব্দটি ইজ রিটেন অ্যাজ DQBBLR, অর্থাৎ তাকে জাস্ট আমরা প্রনাউন্সিয়েশন করতে, স্পেলিং করতে পারবো, প্রনাউন্সিয়েশন করতে গেলে করতে পারবো, কিন্তু কোনো ওয়ার্ডস হবে না। তো DQBBLR হবে, অর্থাৎ এই ক্র্যাকসকে বলছে একটি কোড ল্যাঙ্গুয়েজে যখন কনভার্ট করা হবে, লেখা হবে, এইভাবে লেখা হবে, দেন হাউ উড দিছে SPROUT, স্পরাউট, বি রিটেন ইন দ্য সেম কোড ল্যাঙ্গুয়েজ। বলছে আমাদেরকে, আমাদের প্রশ্ন কী করছে, অর্থাৎ এক্সামে যাওয়ার পর আমার কথাগুলো আপনারা ভালো করে শুনবেন। এই কথাগুলো হচ্ছে আপনাদের জন্য এক্সপিরিয়েন্স, বোঝার ব্যাপার। তো আপনারা যদি এই এক্সাম্পল, আপনারা কী করেন, অনেকটা এক্সাম্পল রয়েছে, আমাকে অনেক সময় হোয়াটসঅ্যাপে দেন, স্যার এই এক্সাম্পলটি সলভ করে দেন, অনেক সময় বলেন যে বুঝিয়ে দেন।
আপনাদের মেন হচ্ছে কি যে একটি এক্সামে যাওয়ার পর প্রশ্নটি দেখার পরে আপনার মাইন্ডে আসতে হবে যে এই প্রশ্নটি হচ্ছে আমার রিজনিংয়ের একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি রিজনিংয়ের এই চ্যাপ্টার থেকে এসেছে, এই চ্যাপ্টার রিলেটেড। তখন আপনার মাইন্ডে যখন এতটুকু নলেজ হয়ে যাবে যে প্রশ্নটি দেখেই বুঝতে পারবেন যে এই প্রশ্নটি কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে এসেছে, তখন আপনার মাইন্ডের মধ্যে চলে আসবে যে কোডিং ডিকোডিং চ্যাপ্টার আমাদের স্যার বলেছিলেন বুঝিয়েছিলেন যে এই পন্থায় সলভ করা হয়। তখন আপনার এই পন্থাগুলি মাথার মধ্যে চলে আসবে এবং আপনারা এই স্ট্র্যাটেজিগুলি ইউজ করে, এই পন্থাগুলি ইউজ করে আপনারা সলভ করতে পারবেন। তো আপনাদের এতটুকু নলেজ হওয়া প্রয়োজন ডেফিনেটলি একটি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য, যে প্রশ্নটি দেখার পর যাতে মাইন্ডে চলে আসে যে এই প্রশ্নটি হচ্ছে রিজনিংয়ের প্রশ্ন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই প্রশ্নটি আমার এই কোডিং ডিকোডিং অথবা যে কোনো মিরর ইমেজ হতে পারে, ডাইরেকশন সেন্স টেস্ট হতে পারে, তারপরে যে কোনো একটি মনে করেন চ্যাপ্টার রিলেটেড প্রশ্ন আসলো, প্রশ্নটি দেখার পর আপনার সেন্সে এতটুকু কাজ করতে হবে যে এই চ্যাপ্টারের রিলেটেড, অর্থাৎ কোয়েশনটি আমার এই চ্যাপ্টার রিলেটেড এবং এই চ্যাপ্টারের মধ্যে ওই সাবটপিক থেকে এসেছে এবং স্যার ওই টপিকটি এইভাবে সলভ করেছেন, আপনারা এইভাবে সলভ করবেন। তখন ডেফিনেটলি আপনারা এক্সাম ক্র্যাক করতে পারবেন। দ্বিতীয়ত, অনেকে আমাকে বলেন স্যার আমি তো জেনারেল নলেজ এসএসটি স্টাডি করছি, আপনি যদি জেনারেল নলেজের ক্লাস নিতেন, এসএসটি এর ক্লাস নিতেন। হ্যাঁ আমি যখন রিজনিং শেষ করে নেব ক্লাসেস হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাদেরকে বলে দেই, আপনি যে কোনো একটি কম্পিটিটিভ এক্সাম যদি পাস করতে চান তাহলে অলরাউন্ডার হতে হবে, অর্থাৎ প্রতিটি সাবজেক্টের মধ্যে ইকুয়াল প্রাধান্য দেন। যেভাবে ইংলিশের মধ্যে আপনার নলেজ থাকতে হবে, তেমনিভাবে ম্যাথসের মধ্যে, রিজনিংয়ের মধ্যে, এসএসটি জেনারেল নলেজের মধ্যে থাকতে হবে। যেহেতু বর্তমানে ক্লাসেস রিজনিংয়ে চলছে, তখন আপনি মাথা ব্যথা আপনার শুধু এসএসটি জেনারেল নলেজ নিয়ে। এসএসটি জেনারেল নলেজ আমি আপনাদেরকে খোলাখুলি বলে দিই, এত ওয়াইড একটি বিষয়বস্তু এসএসটি, তারপর এত ওয়াইড একটি বিষয়বস্তু হচ্ছে জেনারেল নলেজ। আপনি যদি সারাটা জীবনও স্টাডি করেন তারপরও কমপ্লিট হবে না, আপনি ওদিকে স্টাডি করবেন ওদিকে শেষ হয়ে যাবে, এক্সট্রা অ্যাড হয়ে যাবে। তো এইভাবে জেনারেল নলেজ অ্যান্ড এসএসটি তো পার্টিকুলার সিলেবাসের সাথে সংযুক্ত রয়েছে। যদিও আপনি স্টাডি করেন তারপরও এক্সামে গিয়ে যে আমি কমন চলে আসবে, কমন কখনো আসবে না, আপনার নলেজ থেকেই আপনি দিয়ে আসবেন। অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড এসএসটি নিয়ে আপনারা কখনো মাথা ঘামাবেন না। আপনারা মাথা ঘামাবেন, স্টাডি করবেন যে 5টি সাবজেক্টকে নিয়ে, শুধু 2টি সাবজেক্টকে নিয়ে স্টাডি করলে হবে না। যেমনভাবে জেনারেল নলেজ অ্যান্ড এসএসটি থেকে মার্কস আসবে, কোয়েশন আসবে, তেমনিভাবে ম্যাথস থেকেও আসবে, ইংলিশ থেকেও আসবে, জেনারেল রিজনিং থেকেও আসবে। তাই প্রতিটি সাবজেক্টকে ইকুয়াল আপনারা প্রাধান্য দেন, ইকুয়াল ইম্পর্টেন্স দেন, ইকুয়ালভাবে স্টাডি করেন। যেহেতু আমরা ম্যাথস সিলেবাস কমপ্লিট করেছি, আপনার উচিত যে আপনি ম্যাথস সিলেবাস কমপ্লিট করে নেন। যেহেতু যারা ক্লাস ওয়াচ করছেন, আমার কাছ থেকে ম্যাথস কমপ্লিট হয়ে গিয়েছে, আপনার কাছ থেকে ম্যাথস কমপ্লিট হয়ে যেতে হবে। অর্থাৎ ম্যাথসকে আপনি কমপ্লিট করে নিলেন, নোটস তৈরি করেন, এগেন অ্যান্ড এগেন প্র্যাকটিস করেন। যখন রিজনিং চলছে রিজনিং সঙ্গে থাকেন, রিজনিং নিয়ে চলেন, রিজনিং সঙ্গে থাকেন, ডেইলি ক্লাসগুলি ডেইলি ওয়াচ করেন, তো নতুন নতুন ক্লাস হবে। আপনারা যদি কমেন্টও করেন তাহলে আমি বলে আনসার দিতে পারবো। না হয় ওই প্রিভিয়াস 2 মান্থ পূর্বের একটি ক্লাস আপনি এখন ওয়াচ করলেন, করে তারপরে বললেন স্যার এই জায়গার ডাউট, আমাকে কী হবে ক্লাসটি দেখতে হবে যে আমি কোন জায়গায় কী কথা বলেছিলাম, তখন আপনাকে আনসার দিতে হবে। তাই বেটার হবে সুযোগ বুঝে, অর্থাৎ আমাদের একটি গ্রাম্য কথা আছে, অবস্থা বুঝে ব্যবস্থা করা। অর্থাৎ যখন যে ট্রেন্ড চলছে, যখন যে ক্লাসেস চলছে, ওই ক্লাসের সঙ্গে আপনি নিজেকে পরিচালনা করেন, তখন আপনার নলেজ ডেফিনেটলি ইনক্রিজ হবে। আর আপনার যদি নিজের কোনো পার্সোনাল পন্থা থাকে তাহলে অবলম্বন করার কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমি আপনাদেরকে জাস্ট মেইন স্ট্র্যাটেজি বলে দিচ্ছি কীভাবে স্টাডি করবেন। প্রতিটি সাবজেক্টকে আপনারা ইকুয়াল প্রাধান্য দেন, যেভাবে এসএসটি জেনারেল নলেজ যেভাবে আপনারা স্টাডি করছেন তেমনিভাবে রিজনিং, ইংলিশ অ্যান্ড ম্যাথসও ম্যাটার করে। প্রতিটি সাবজেক্টকে স্টাডি করেন, আপনাদেরকে এক্সাম ক্র্যাক করা থেকে কেউ বাঁচাতে পারবে না। অর্থাৎ আপনারা এক্সাম ডেফিনেটলি ক্র্যাক করবেন যদি আমার কথা মোতাবেক আপনারা স্টাডি করেন। তো যাই হোক, আমার এক্সট্রা কথা বেশি হয়ে যায়, অনেকে বলবেন স্যার এক্সট্রা কথা হয়ে যায়, কিন্তু এগুলি ইম্পর্টেন্ট কথা বলতে হয় তাই বললাম। তো আমরা ক্লাসের দিকে চলে আসি। আমাদেরকে বলছি এক্সাম্পলের মধ্যে ইফ অ্যান্ড কোড ল্যাঙ্গুয়েজ, ভালো করে বুঝবেন। আমি এগেইন অ্যান্ড এগেইন এক্সাম্পলটি বুঝিয়ে দেই, এগেইন অ্যান্ড এগেইন বুঝিয়ে দেই, যাতে আপনাদের প্রশ্নটা বুঝতে অসুবিধা না হয়। ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ ক্র্যাক্সকে লেখা যদি হয় এইভাবে DQBBLR, তাহলে আমাদেরকে বলছে দেন তবে হাউ উড এই শব্দটি SPROUT এই শব্দটি কীভাবে এই সেম কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে বি রিটেন ইন দ্য সেম কোড ল্যাঙ্গুয়েজে লেখা হবে। কিন্তু কীভাবে সলভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কী করবেন, প্রথমে গিয়ে যাওয়ার পর যেভাবে দিয়েছে আপনাদেরকে সি, তারপরে দিয়েছে কি আর, আপনারা এইভাবে লিখে নেবেন।
এইভাবে লেখা নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন মেবি স্পেস শর্ট হওয়ার কারণে এই জায়গায় লিখতে হচ্ছে। এইভাবে আপনারা লিখে নেবেন। তারপরে দিয়েছে যে এই শব্দটিকে এইভাবে লেখা হয়, অ্যাজ রিটেন অ্যাজ, এই শব্দটিকে এইভাবে লেখা হয়। তখন আপনারা কম্পেয়ার করে কী করবেন, পাশে এই শব্দটি লিখে নেবেন। অর্থাৎ এই শব্দটি যদি এইভাবে লেখা হয়, অর্থাৎ সি এর অপোজিটে ডি বসিয়েছে, আর এর অপোজিটে কিউ বসিয়েছে, এর অপোজিটে বি বসিয়েছে, সি এর অপোজিটে বি বসিয়েছে, কে এর অপোজিটে এল বসিয়েছে, এস এর অপোজিটে আর বসিয়েছে, তখন আমরা এই জায়গায় যখন কম্পেয়ার করে নিব তখন দেখবো তার মধ্যে ডিফারেন্স কী রয়েছে। আর যখন ডিফারেন্স দেখবো, এই ডিফারেন্স দেখেই আমরা পরের শব্দটির আনসার ফাইন্ড আউট করতে পারবো। এই হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ট্রিক রিজনিংয়ের এই চ্যাপ্টার কোডিং ডিকোডিংয়ের আনসারিং করার জন্য। আর আমি প্রথমে বলেছিলাম আপনারা এক্সামে গিয়েই এইভাবে কী করবেন, আপনারা ABC থেকে জেড পর্যন্ত লিখে নেবেন এবং জেড থেকে আবার অপোজিট করে আপনারা জেড এই জায়গা পর্যন্ত লিখে নেবেন। আর মনে রাখবেন 13টি লেটার যাতে উপরে হয়, নিচে যাতে 13টি হয়। টোটাল 26 লেটার রয়েছে, এম পর্যন্ত 13টি লেটার হয়, এন থেকে দ্বিতীয় লাইন আপনারা স্টার্ট করবেন। আর সাথে আপনারা নাম্বারিং করে নেবেন, তখন রিজনিংয়ের মধ্যে 20 আউট অফ 20 মার্কস পাবেন, ডেফিনেটলি কোনো ডাউট হবে না। আমার ক্লাসেসগুলো আপনারা ওয়াচ করেন, আমি সম্পূর্ণ সিলেবাস তো কভার করবই, সাথে আপনাদেরকে বলে দিচ্ছি গ্যারান্টি দিয়ে যদি আপনারা সম্পূর্ণ করেন 20 আউট অফ 20 মার্কস পাবে, কোনো অসুবিধা হবে না। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কী করবেন, এই শব্দটি এই পাশে লিখে নেবেন, যেমন ডি, তারপরে আমাদের হচ্ছে কিউ, তারপরে হবে বি, তারপরে আবার দিয়েছে বি, তারপরে দিয়েছে এল, তারপরে দিয়েছে আর। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে যেভাবে প্রশ্ন করেছে, ইফ ইন এ কোড ল্যাঙ্গুয়েজ ক্র্যাক্স CRACKS ক্র্যাক্স ইজ রিটেন অ্যাজ DQBBLR, আমাদেরকে বলছে এইভাবে লেখা হয়। তা আমি ঠিকভাবে লিখে নিলাম। কীভাবে লিখে নিলাম, এই শব্দটিকে কম্পেয়ার করে সাথে আমি এই শব্দটাও লিখে নিলাম। দেখতে পাচ্ছেন সিকে ডি দিয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে ABCD। ভালো করে বুঝেন, আমার কথাগুলো ভালো করে বুঝেন আপনারা। ABCD অর্থাৎ সির পরের শব্দটি দিয়েছে নেক্সট ওয়ার্ডের মধ্যে, অর্থাৎ সির পরের শব্দটি দিয়েছে, আমরা বুঝতে পারছি যে সির পরের শব্দটি দিয়েছে। এই জায়গায় লিখে নেবেন কি CD। ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এক্সামে গিয়ে যে এতটা সময় লাগবে তা নয়, এখন বুঝেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। এক্সামে গিয়ে ডেফিনেটলি আরও কম সময় 10 to 15 সেকেন্ডের মধ্যে করতে পারবেন। তারপর দেখেন আর কে কিউ দিয়েছে, আমরা যদি আর এন কিউ দেখি, দেখতে পাচ্ছেন আর এর অপোজিট হচ্ছে কিউ, পূর্বের ওয়ার্ড, অর্থাৎ আর কিউ মানে কিউ আর, প্রথমে কিউ আসে তারপরে আর আসে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে আরও পেয়ারগুলি দেখে নিই। এ পরে বি এসেছে, হ্যাঁ ডেফিনেটলি এর পরে বি আসে, তারপরে সি পরে বি দিয়েছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন সির পূর্বের অক্ষরটি দিয়েছে, পূর্বের লেটারটি দিয়েছে। তো আমরা বুঝে গেলাম যে প্রথম অক্ষরটি কী করেছে, কম্পেয়ার করে পরের লেটারটি লিখেছে, দ্বিতীয় লেটারের জায়গায় কী করেছে, পূর্বের লেটারটি লিখেছে, তৃতীয় লেটারের জায়গায় আবার পরের লেটারটি লিখেছে, চতুর্থ লেটারের জায়গায় আবার পূর্বের লেটারটি লিখেছে, পঞ্চম লেটারের জায়গায় আবার পরের লেটারটি লিখেছে। দেখতে পাচ্ছেন কে পরে এল আসে, এই জায়গায় দেখতে পাচ্ছেন। তারপরে আবার আমাদের ষষ্ঠ লেটারের জায়গায়, অর্থাৎ শেষতম লেটারের জায়গায় পূর্বের লেটারটি লিখেছে, আপনারা দেখতে পাচ্ছেন এস এর পূর্বে আর আসে। তো আমরা বুঝে গেলাম এই জায়গার মধ্যে কি ম্যাটার হয়েছে। তখন আমরা কি করব, আমাদের শব্দটি আমরা এই পাশে লিখে নেব। আমাদের শব্দটি দিয়েছে SPROUT, SPROUT, আমাদের এই শব্দটি দিয়েছে, আমাদের বলছে এই শব্দটিকে সলভ করার জন্য। তো আমরা কি করব, প্রথমে দেখতে পাচ্ছেন সির পরে ডি আসে, অর্থাৎ আমরা এস এর পরে যে শব্দটি আসে এই শব্দটি আমরা লিখে নেব পাশে, অর্থাৎ এস এর পরে কি শব্দ আসে, দেখতে পাচ্ছেন এস এর পরে টি আসে, তারপরে পি এর পূর্বে কি আসে, পি এর পূর্বে ও আসে। তারপরে আমাদের প্রথমে বুঝলাম, তারপরে দেখেন আমরা এত শর্ট সময়ের মধ্যে করতে পারবো। তারপরে আর এর পরে কি আসে, আর এর পরে আবার এস আসে আমাদের। তারপরে কি ও এর পূর্বে কি আসে, ও এর পূর্বে আমরা জানি ও এর পূর্বে এন আসে, তাহলে আমরা এন বসিয়ে দেব। তারপরে কি ইউ এর পরে কি আসে, ইউ এর পর আমাদের ভি আসবে, অর্থাৎ এই জায়গায় ভি চলে আসবে। আর টি এর পূর্বে কি আসে, টি এর পূর্বে অর্থাৎ এস আসে। আপনারা দেখতে পাচ্ছেন এই হয়ে গেছে। তো এই শব্দটিকে আমরা এই কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখতে পারবো এইভাবে। আবারও আমরা কম্পেয়ার করি, আবারও দেখি আমাদের শুদ্ধ হয়েছে কিনা। এই জায়গায় আমাদেরকে দিয়েছে যে ক্র্যাক্স শব্দটি এইভাবে লেখা হয়, ক্র্যাক্স ইজ রিটেন এজ এই DQBBLR। আপনারা দেখতে পাচ্ছেন আমি কম্পেয়ার করে রেখেছি। এখন আমরা তার থেকে ডিফারেন্সটা কি, পার্থক্য রয়েছে তা আমরা ফাইন্ড আউট করি। পার্থক্য কি হচ্ছে, পার্থক্য হচ্ছে সি এর পরে ডি আসে, দেখতে পাচ্ছেন BCD, কিন্তু আর পরে কিউ আসে না, আর এর পূর্বে কিউ আসে। অর্থাৎ একটি শব্দ দিয়েছে
পরের শব্দ, প্রথম শব্দটি সি এর পরে ডি দিয়েছে, আর এর পূর্বের শব্দটি কিউ দিয়েছে, এ এর পরে বি আসে, তারপরে দেখছেন সি এর পূর্বে বি আসে, কে এর পর এল আসে, এস এর পূর্বে আর আসে। তো আমরা বুঝে গেলাম এইভাবে আমাদের যদি এই শব্দটিকে বসিয়ে দিই অক্ষরগুলি, তাহলে আমাদের আনসার ফাইন্ড আউট হয়ে যাবে। তো আমরা প্রথম শব্দকে কি করতে হবে, প্রথম শব্দটিকে পরের শব্দটি বসাতে হবে, পরের অক্ষরটি বসাতে হবে, প্রথম অক্ষরের পরের অক্ষর। আমাদের যে শব্দটি দিয়েছে SPROUT আমরা লিখে নিয়েছি এই জায়গায়। আর দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন, যেহেতু প্রথম শব্দটি সি থেকে ডি দিয়েছে, আপনারা এস এর পরে যে অক্ষরটি আসে, এস টি অক্ষর, এর পরের অক্ষরটি আপনারা লিখবেন। এস এর পরে টি আসে, পি এর পূর্বে ও আসে, আর এর পরে এইভাবে আপনারা কি করবেন, মিলাবেন। আর এর পরে এস আসে দেখতে পাচ্ছেন, তারপরে ও এর পূর্বে এন আসে, ইউ এর পরে বি আসে, তারপরে টি এর পূর্বে এস আসে। অর্থাৎ এই শব্দটিকে আমরা যদি সেম কোড ল্যাঙ্গুয়েজে লিখি, তাহলে আমাদের আনসার হবে TOSNVS। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আপনারা আশা করি বুঝেছেন, আর কোনো এই ধরনের প্রশ্নের মধ্যে ডাউট থাকবে না। আমি কিভাবে সলভ করেছি, আপনারা এইভাবে ট্রিক ইউজ করে অবলম্বন করে আপনারা সলভ করবেন। দেখতে পাচ্ছেন এই শব্দকে SPROUT, এই শব্দটিকে আমরা যদি এই সেম কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখি, তাহলে আমাদের হয়ে যাবে TOSNVS। এই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। এখন আমরা এই প্রশ্নটিকে এরেজ করে নিই, তো নেক্সট প্রশ্নটি আমরা করতে পারবো। নেক্সট প্রশ্নটি বলছে ইফ ওয়ার্ক ইজ কোডেড এজ 4, 12, 9, 16। এই জায়গায় এরেজ করে নিই। বুঝেছেন? আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝেছেন, আর কোনো ডাউট নেই। লেটার অ্যান্ড নাম্বার সিরিজ থেকে যে আমাদের সাবটপিক এই জায়গায় আমি এরেজ করে নিয়ে এসেছিল ফার্স্ট সাবটপিক, যে লেটার অ্যান্ড নাম্বার সিরিজ থেকে আমরা নাম্বার সিরিজের লেটার সিরিজের একটি প্রশ্ন আমরা করেছি, এই জায়গায় সলভ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা নাম্বার সিরিজ থেকে দুইটি প্রশ্ন সলভ করব, দেখবেন কিভাবে হয়। আমাদেরকে প্রশ্ন করেছে ইফ ওয়ার্ক একটি শব্দ আমাদেরকে দিয়েছে, ইফ যদি ওয়ার্ক ইজ কোডেড, ওয়ার্কে যদি কোডেড করা হয়, তাকে রূপান্তর করা হয়, চেঞ্জ করা হয় অন্য একটি ভাষার মধ্যে, অ্যাজ 4, 12, 9, 16। ডাইরেক্টলি লিখে নেবেন। আপনারা কী করবেন, WORK ওয়ার্ক, দেখতে পাচ্ছেন WORK। তো কী দিয়েছে আমাদেরকে 4, 12, 9, 16, অর্থাৎ W এর মান দিয়েছে 4 হবে, অ্যান্ড ও এর মান 12 হবে, আর এর মান কী হবে, আর এর মান 9 হবে, তারপরে আমাদেরকে দিয়েছে কে এর মান হবে 16। এখন আমরা কি করব, এই জায়গার মধ্যে দেখি যে ডাব্লিউর মান তো যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে যাই, যদি ABCD থেকে জেড পর্যন্ত যাই, তাহলে ডাব্লিউর মান কখনো 4 হবে না। ডাব্লিউর মান তো আমরা জানি যে কি হবে, 23 হবে। এখন দেখেই বোঝা যাচ্ছে যে ডাব্লিউকে অপোজিট সাইড থেকে ধরছে, অর্থাৎ রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার্স ধরেছে, অর্থাৎ জেড থেকে শুরু করেছে। তো এই জন্য ডাব্লিউ 4 হবে। আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, এই জায়গায় 4 হবে। আপনারা এই জায়গায় দেখেন ডি এর অপোজিট হচ্ছে ডাব্লিউ, আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 1, 2, 3, 4। তো 4 এর অপোজিট, 4 যদি ডি এর ভ্যালু যদি 4 হয়, আর 4 এর অপোজিট যদি ডাব্লিউ হয়, তাহলে রিভার্স ওয়ার্ডের মধ্যে ডাব্লিউর মান হবে কি, 4 হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই কোডটি রিভার্স অর্ডারের মধ্যে আমাদেরকে দিয়েছে, রিভার্স অর্ডার করে আমাদেরকে দিয়েছে। তো রিভার্স অর্ডার বলে আমরা দেখে নিলাম। আরেকটি লেটার আমরা মিলাই, তখন বলবো যে 100% রিভার্স অর্ডারে দিয়েছে। ও এ 12 হয়, আমরা জানি ও 15 হয়ে থাকে, কিন্তু অপোজিট লেটারের মধ্যে 12 হতেই হবে। আমরা জানি এল এর মান হচ্ছে 12, আর এল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ও, এল এর অপোজিট লেটার হচ্ছে অক্ষর হচ্ছে ও, অর্থাৎ ও এর মান 12। তো আমরা বুঝে নিলাম যে WORK কী দিয়েছে, আমাদেরকে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারের নাম্বারের ভ্যালু হিসাবে বসিয়ে দিয়েছে। আমরা যদি আরকে দেখি, সেম আর কোথায় রয়েছে, আর দেখতে পাচ্ছেন এই জায়গায় রয়েছে, এই হচ্ছে আর এর মান 9, দেখতে পাচ্ছেন আর এর মান 9 দিয়েছে রিভার্স অর্ডারের ক্ষেত্রে। তারপরে কে 16, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পি এর অপোজিট হচ্ছে কে, আর রিভার্স অর্ডারের মধ্যে কে এর মান হচ্ছে 16। তো আমরা বুঝে নিলাম তা আমাদেরকে কীভাবে দিয়েছে। এখন আমাদেরকে কি করতে হবে, আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদেরকে বলছে দেন হাউ উইল ইউ কোড, কীভাবে তুমি কোড করবে ওমেনকে। তো আমরা ওমেন লিখে নিই। আমরা ওমেন লিখে নিলাম এই পাশে। এখন দেখবো কীভাবে ডাব্লিউ এর ভ্যালু কি, ডাব্লিউ এর ভ্যালু তো 4, ডাইরেক্টলি 4 বসিয়ে দিই। আমরা যে জানি এই জায়গায় রয়েছে ও এর ভ্যালু কি, ও এর ভ্যালু 12 রয়েছে, অপোজিট ওয়ার্ড যেহেতু রয়েছে। এম এর ভ্যালু কী হবে, আমরা সবাই জানি এম এর ভ্যালু 13 হবে, আর যেহেতু অপোজিট ওয়ার্ড তখন এন এর পূর্বে আসবে, অর্থাৎ এম এর ভ্যালু 14 হবে, তাই এই জায়গায় কী আসবে, 14 চলে আসবে। আমাদের রিভার্স ওয়ার্ড যেহেতু হচ্ছে, এর ভ্যালু কী হবে, এর ভ্যালু অপোজিটে 26 হবে, দেখতে পাচ্ছেন এর ভ্যালু অপোজিট ওয়ার্ডে 26 হবে।
তারপরে দেখতে পাচ্ছেন n এর ভ্যালু কী হবে, n এর ভ্যালু যদি আমরা অপোজিটে দেখি তাহলে 13 হবে। এই হচ্ছে আমাদের ভ্যালু। অর্থাৎ আমরা যদি ওমেনকে কোড করি তাহলে আমাদের আনসার আসবে 4, 12, 14, 26 and 13। আশা করি আপনারা বুঝেছেন কিভাবে আমি সলভ করেছি। এই হচ্ছে আমাদের আনসার, যে আমরা ওমেনকে কোড করে এই আনসারটি পেয়েছি। আবার আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। যখন এইভাবে প্রশ্ন আসবে যে ইফ ওয়ার্ক ইজ কোডেড এজ 4, 12, 9, 16, কখনো 4, 12, 9, 16 এর মধ্যে কমা নাও থাকতে পারে, ডাইরেক্টলি দিতে পারে একটি সংখ্যা তৈরি করে। আমাদেরকে বলছে দেন হাউ উইল ইউ কোড ওমেনকে কীভাবে কোডেড করবে। তো আপনারা কী করবেন, ওয়ার্ক লিখে নেবেন, ওয়ার্কের যে ভ্যালুটা রয়েছে তার পাশে লিখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কের ভ্যালু দিয়েছে 4, 12, 9, 16, অর্থাৎ ক্রমান্বয়ে দিয়েছে। তাহলে ডাব্লিউ ভ্যালু 4 হবে, ও এর ভ্যালু 12 হবে, আর এর ভ্যালু 9 হবে, কে এর ভ্যালু 16 হবে। তো আমরা এই জায়গার পার্থক্যটি বুঝি কেন দিয়েছে। ডাব্লিউ আমরা জানি সবসময় শেষের দিকে থাকে, 23তম লেটার হচ্ছে ডাব্লিউ, আর অপোজিট থেকে যদি আমরা দেখি তো ডাব্লিউ এর মান 4 হবে। অর্থাৎ এ বি সি ডি, ডি এর অপোজিট হচ্ছে ডাব্লিউ, দেখতে পাচ্ছেন ডাব্লিউ এর মান 4 হয়। তো আমরা বুঝে নিলাম তা কী করছে, রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসাবে, অর্ডারের নাম্বার হিসাবে বসিয়ে দিয়েছে। তো আমরা ওমেনকে লিখে নেব, ওমেনকে লিখে নিই। আর আমাদের তো আমি প্রথমে বলে দিয়েছি যখন রিজনিং সলভ করতে যাবেন আপনারা এইভাবে লিখবেন, এ থেকে জেড অবধি পর্যন্ত আপনারা রিভার্স ওয়ার্ডগুলি সঙ্গে লিখে নেবেন এবং নাম্বারিং করে নেবেন। আপনাদের তো কপির সাইটে এইভাবে লেখা থাকবে, আপনারা দেখে দেখে বসিয়ে নেবেন যে ডাব্লিউ এর ভ্যালু 4 হবে, ও এর ভ্যালু 12 হবে, এম এর ভ্যালু 14 হবে, এর ভ্যালু 16 হবে, এন এর ভ্যালু 13 হবে, অর্থাৎ রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারের নাম্বার অনুসারে। তো আপনাদের আনসার হয়ে যাবে 4, 12, 14, 26, 13। আশা করি এই প্রশ্নটি আপনারা বুঝেছেন। নেক্সট আরেকটি এক্সাম্পল আমরা সলভ করি। নেক্সট আমাদেরকে বলছে ইফ কাপ ইকুয়াল টু 40 দেন কাইট ইকুয়াল টু কত হবে। আমাদেরকে বলছে কাপ ইকুয়াল টু যদি 40 হয়, সি প্লাস ইউ প্লাস পি ইকুয়াল টু কী বলছে 40 হবে। তো আমরা দেখি সি ইউ পি এই জায়গায় লেখা রয়েছে, আপনারা এইভাবে এক্সামে লেখা নেবেন। সি এর মান কত হয়, এ বি সি এর মান 3 হয়, আমরা 3 প্লাস করে নিলাম। ইউ এর মান কত হয়, ইউ আমরা দেখতে পাচ্ছি 21 হয়, 21 লিখে নিলাম। পি এর মান কত হয়, পি এর মান আপনারা দেখতে পাচ্ছেন 16 হয়, আমরা 16 প্লাস করে নিলাম। এখন দেখি আমরা এইভাবে প্লাস করে আমাদের 40 হয় কি না। অর্থাৎ 21 আর 16 আমাদের 37 আর 3 40, অর্থাৎ আমাদের 40 মান পেয়ে গিয়েছি। অর্থাৎ আমরা বুঝে গিয়েছি যে এই সি ইউ পি তিনটি লেটারকে প্লাস করেছে, তার মানকে প্লাস করে বলছে আমাদেরকে যে কাপ ইকুয়াল টু 40 দেন কাইট ইকুয়াল টু কত হবে। তাহলে আমরা কাইট কীভাবে এইভাবে সেম লিখবো, কে প্লাস না করলেও চলবে, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য প্লাস করছি আমি। কে প্লাস আই প্লাস টি প্লাস ই, এ হচ্ছে আমাদের কাইট। তো কাইট কত হবে, আপনারা কি করবেন, কে এর মান কত হবে, কে দেখতে পাচ্ছেন কে এর মান 11, আমি 11 বসিয়ে নিলাম। তারপরে আই এর মান 9 হবে, ইয়েস আই এর মান 9 হবে। তারপরে টি এর মান 20 হবে, টি এর মান 20 হবে। তারপরে আমরা জানি যে ই এর মান 5 হবে, ই এর মান 5 হবে। আমরা যদি প্লাস করি তাহলে কি হবে, 9, 11, 20 হবে 40 আর 5 হবে 45, অর্থাৎ কাইটের মান 45 হবে। একদম ইজি একটি চ্যাপ্টার। যদি আপনি মেইন থিমটি বোঝেন, মেইন কনসেপ্টটি বোঝেন, তো আমার ক্লাস থেকে আপনি কনসেপ্ট পাবেন, মেইন কোডিং ডিকোডিং কীভাবে সলভ করতে হবে। আমি বললাম যে এই এক্সাম্পলটি সলভ করে এক্সামে গিয়ে এক্সাম্পলটি আসবে, আপনি কি পেলেন না, এক্সামে অন্য একটি এক্সাম্পল চলে আসলো, আপনি রেডিমেড শিখে গেলেন, তখন এক্সামে গিয়ে আপনি স্কোরিং করতে পারবেন না, মার্কিং করতে পারবেন না। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যদি এই ধরনের প্রশ্ন আসে আপনারা এইভাবে সলভ করবেন, ট্রিক শিখিয়ে দিচ্ছি। তো কাপকে আমাদের বলছে কাপ ইকুয়াল টু 40 হলে দেন কাইট ইকুয়াল টু কত হবে, অর্থাৎ কাপ ইকুয়াল টু 40 এসেছে, আমরা কীভাবে ফাইন্ড আউট করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এন্ড কাইট ইকুয়াল টু 45, এই হচ্ছে আমাদের আনসার। তো আমরা প্রথম ফেজের প্রথম যে আমাদের সাব টপিক রয়েছে তা সলভ করে নিয়েছি। এখন থেকে দ্রুতগতিভাবে আমরা নেক্সট ডাইরেক্ট কোডিং দেখবো, এরপরে নেক্সট ফেজ নিয়ে আসবো। নেক্সট আমাদের সাব টপিক হচ্ছে ডাইরেক্ট কোডিং। ডাইরেক্ট কোডিংয়ের মধ্যে আমাদেরকে বলছে প্রথম এক্সাম্পল যে ইন এ কোড ল্যাঙ্গুয়েজ টাচ TOUCH টাচ ইজ রিটেন অ্যাজ GLFXS, হাউ উইল ইউ প্ল্যান্ট PLANT প্ল্যান্ট বি রিটেন ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ ডাইরেক্ট কোডিং, এই হচ্ছে ডাইরেক্ট কি কোডিং, ডাইরেক্ট কোডিং করার জন্য বলছি, অর্থাৎ ডাইরেক্টলি অ্যালফাবেটের প্রয়োজন হবে। তো আমরা লিখে নিই কি টি, তারপরে কি OUCH,
তার অপোজিট কি দিয়েছে, যে টাচকে কিভাবে লেখা হয়েছে, জি, তারপরে কি এল, তারপরে কি এফ, ই এর অপোজিটে, সি এর অপোজিটে কি দিয়েছে আমাদেরকে এক্স, এন, এইচ এর অপোজিটে এস দিয়েছে। এখন আমরা দেখবো তার মধ্যে ডিফারেন্স কি রয়েছে। আমার মতে হচ্ছে তা অপোজিট ওয়ার্ড হবে, কেননা টি এর অপোজিট জি হয়, আমরা জানি, দেখতে পাচ্ছি কোথায় টি এর অপোজিট জি হয়, দেখতে পাচ্ছেন টি এর অপোজিট জি হয়, তাহলে ও এর অপোজিট এল হবে, ডেফিনেটলি ও এর অপোজিট অল হয়েছে। ইউ এর অপোজিট এফ হবে, ইউ কোথায় রয়েছে আমাদের, ইউ এর অপোজিট অফ হয়েছে, অপোজিট ও এফ হয়েছে। সি এর অপোজিট এক্স হবে, সি এর অপোজিট এক্স হয়েছে। এইচ এর অপোজিট এস হবে, এইচ কোথায় রয়েছে আমাদের এইচ এর অপোজিট এস হয়েছে। অর্থাৎ আমরা বুঝে গিয়েছি তা আমাদের কি করেছে, আমাদের এই যে শব্দটি দিয়েছে টাচ, এই শব্দটি হচ্ছে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার রয়েছে, অর্থাৎ ABCD যেভাবে আমাদের ক্রমান্বয়ে রয়েছে সেম তেমনিভাবে দিয়েছে। আর পরের শব্দটি কি করেছে, কোড করেছে, মানে অ্যালফাবেটিক্যাল রিভার্স অর্ডারে করে নিয়েছে, রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার করে নিয়েছে। তো আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদেরকে বলছে প্ল্যান্ট আমরা লিখবো, ডেফিনেটলি আপনারা সবাই লিখতে পারবেন। আপনারা কী করবেন, প্ল্যান্ট লিখবেন, পি, আমি বোঝানোর জন্য লেখছি, আপনারা এইভাবে লেখারও প্রয়োজন নেই, যদি আপনারা এক্সপার্ট হন, বুঝে যান, তাহলে ডাইরেক্টলি করতে পারবেন। NT, PLANT, তো পি এর অপোজিট কী হবে, পি এর অপোজিট কে হবে, এল এর অপোজিট কী হবে, আমরা জানি এল এর অপোজিট অ হবে, এ এর অপোজিট কী হবে, এ এর অপোজিট জেড হবে, তারপরে এন এর অপোজিট কী হবে, এম হবে, আর টি এর অপোজিট কী হবে, আপনারা সবাই জানেন টি এর অপোজিট জি হবে। এই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ আমরা যদি প্ল্যান্টকে সেম কোড ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি, তাহলে প্ল্যান্টের কোড ল্যাঙ্গুয়েজ হবে KOZMG। এই হচ্ছে আমাদের আনসার। আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি কনভার্ট করেছি, আপনাদেরকে বুঝিয়ে আপনাদের সামনে আমি কিভাবে ফাইন্ড আউট করে আপনাদের এই জায়গা থেকে দেখিয়ে আপনাদেরকে সলভ করে দিয়েছি। তো আশা করি আপনারা এই এক্সাম্পলটি বুঝেছেন ডাইরেক্ট কোডিং থেকে। নেক্সট আমরা দেখব আরেকটি এক্সাম্পল। ডাইরেক্ট কোডিং থেকে লেটার থেকে একটি এক্সাম্পল দেখেছি, এখন আমরা দেখব ডাইরেক্ট কোডিং থেকে নাম্বার দিয়ে কীভাবে এক্সাম্পল আসে। আমাদেরকে বলছে কি, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফাইল, FILE ফাইল, ডাইরেক্টলি লিখে নেবেন শর্টকাট। প্রথমে আমরা কনসেপ্ট ক্লিয়ার করে নিয়েছি, এখন জাস্ট আমরা সলভ করব। FILE ফাইলকে কীভাবে লেখা হয়, ইজ রিটেন অ্যাজ 7465। তো এফ এর অপোজিটে কী লিখেছে, 7 লিখেছে, তারপরে আই এর অপোজিটে 4 লিখেছে, তারপরে এল এর অপোজিটে 6 লিখেছে, অ্যান্ড ই এর অপোজিটে 5 লিখেছে। দেখতে পাচ্ছেন, এগুলি আপনারা ডাইরেক্টলি এই জায়গায় মিস করলে হবে না, আপনাদেরকে ইন্ডিকেশন দিয়ে দিয়েছে, মেনশন করে দিয়েছে যে ফাইলকে এইভাবে লেখা হয়। তো ফাইলকে যদি বলা হতো যে কীভাবে লেখা হবে, তখন আপনারা ফাইন্ড করতেন, এই জায়গা থেকে নাম্বার ফাইন্ড আউট করতেন। কিন্তু যেহেতু নাম্বার দিয়ে দিয়েছে, তখন আপনারা ডাইরেক্টলি কী করবেন, এইভাবে ফাইল বসিয়ে দিবেন, যে নাম্বারটি দিবে, যে শব্দটি দিয়ে দেবে এবং নাম্বার সাথে দিয়ে দেবে। যে আপনাদেরকে বলছে কি, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ ফাইল ইজ রিটেন অ্যাজ 7465। আমি লিখে নিয়েছি এফ এর অপোজিটে 7। আপনারা বলবেন স্যার কীভাবে লিখলেন 7? অর্থাৎ যেহেতু আমাদের এই জায়গায় একটি ক্রমান্বয়ে রয়েছে, অর্থাৎ FILE সেম দিয়েছে, অর্থাৎ আমরা সেম তেমনিভাবে বসিয়ে দেব। তো এভাবে বসিয়ে নিলেন। তারপরে আমাদের বলছে এন আইডিয়াল কীভাবে লেখা হয়, ইজ রিটেন 43586। আমাদের দুইটি শব্দ দিয়েছে, অর্থাৎ আমরা এই দুইটি শব্দ থেকে ফাইন্ড আউট করে করে অক্ষর বার করে করে তারপরে আমরা আরেকটি শব্দ তৈরি করতে হবে। এই জন্য দুইটি শব্দ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, আরেকটি শব্দকে সেম তেমনিভাবে লিখে নিব। আমাদের আইডিয়াল বলেছে IDEAL। তো আমরা দেখি IDL এর কী মান দিয়েছে, আই এর মান 4 দিয়েছে, এই জায়গায় 4 সেম থাকবে। তারপরে দিয়েছে কি ডি এর মান, ডি এই জায়গায় শব্দটি নেই, এই জায়গায় নতুনভাবে দিয়েছে, ডি এর মান হচ্ছে 3। তারপরে ই এর মান এই জায়গায় 5 দিয়েছে, এই জায়গায় 5 দিয়েছে। এর মান আমাদেরকে কি দিয়েছে, এর মান দিয়েছে আমাদেরকে 8, অ্যান্ড এল এর মান আমাদেরকে 6 দিয়েছে, যেহেতু এই জায়গায় 6 দিয়েছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তারপরে আমাদেরকে কি বলছে, হাউ উইল ডেফ, DEF, ডেফ মানে বধির, যে কানে শুনে না। হাউ উইল ডেফ এই শব্দটি বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ, এই কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে ডেফ আপনারা কীভাবে লিখবেন। ডেফিনেটলি আপনারা করতে পারবেন, 100% আপনারা, আমি আশা করি করতে পারবেন। কী করবেন, DE তারপরে AF আপনারা বসিয়ে দিবেন। এখন আমরা কীভাবে নাম্বারগুলো বলে বসাবো, এই জায়গা থেকে নাম্বার বসাবো কি না, এই জায়গা থেকে বসালে রং হবে, যেহেতু আমাদেরকে দিয়ে দিয়েছে।
আমাদেরকে ফাইলকে দিয়ে দিয়েছে একটি কোড ল্যাঙ্গুয়েজ। আপনারা দেখতে পাচ্ছেন F6 হয়, অর্থাৎ F এর পজিশন 6তম লেটার হয়, কিন্তু এই জায়গায় 7 দিয়েছে, অর্থাৎ তা এই ফর্মুলার সাথে ম্যাচ হবে না, তার একটি ডিফারেন্স ডাইরেকশন রয়েছে। আমাদেরকে ইন্ডিকেশন দিয়েছে যে ফাইলকে এইভাবে লেখা হয়, আইডিয়ালকে এইভাবে লেখা হয়, এখন ডেফকে কীভাবে লিখবেন। তখন আপনারা কী করবেন, এই শব্দগুলোর যে এই লেটারগুলি দিয়েছে, এই লেটারগুলির প্রতিটি লেটার এই দুইটি শব্দের মধ্যে অবশিষ্ট রয়েছে, এই দুইটি শব্দ থেকে প্রতিটি লেটারে ভ্যালু বসিয়ে দিবেন। ডি এর মান আমরা পেয়েছি 3, ই এর মান আমরা পেয়েছি 5, এই জায়গায় দেখতে পাচ্ছেন ই এর মান 5, ই এর মান 5 পেয়েছি। এ এর মান আমরা পেয়েছি 8, এই জায়গায় এ এর মান 8 পেয়েছি। এফ এর মান আমরা পেয়েছি কি, এফ কোথায় রয়েছে 7, এই চলে আসবে। অর্থাৎ ডেফকে আমরা DEAF ডেফকে আমরা যদি কোড ল্যাঙ্গুয়েজে সেম কোড ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি তাহলে আমাদের আনসার হবে 3587। আপনারা আশা করি বুঝেছেন, কোনো ডাউট নেই, কোনো প্রকারের ডাউট থাকবে না। ডেফিনেটলি আপনারা শুনবেন, দেখবেন আমি কীভাবে সলভ করছি, কীভাবে ফাইন্ড আউট করছি, কীভাবে সমাধান করছি। আপনারা যদি দেখেন ডেফিনেটলি আপনাদেরও কোনো ডাউট থাকবে না। দেখতে পাচ্ছেন দুইটি শব্দ দিয়েছে, দুইটি শব্দকে আমি এই জায়গায় ভাঙে লিখেছি এবং তারপর আমরা শব্দটি লিখে নিয়েছি, আর যেভাবে এই জায়গা থেকে আমি নাম্বারগুলো ফাইন্ড আউট করে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ডি এর মান এই জায়গায় আমাদের 3 দিয়ে দিয়েছে, ডি এর মান 3 বসিয়েছি, ই এর মান 5 দিয়েছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন 5 বসিয়েছি, এ এর মান 8 দিয়েছে, 8 বসিয়েছি, এফ এর মান 7 দিয়েছে, 7 বসিয়েছি, ডেফ এর মান আমরা পেয়ে গিয়েছি 3587। এ হচ্ছে আমাদের আনসার। তো আমাদের প্রথম ফেজ শেষ হয়ে গেল। প্রথম ফেজের মধ্যে আমরা কোডিং ডিকোডিংয়ের দুইটি সাবটপিক আলোচনা করলাম কয়েকটি এক্সাম্পলের সাথে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বিলকুল কনসেপ্ট বিল্ড আপ হয়ে গিয়েছে আশা করি। নেক্সট আমরা নিয়ে আসবো আরও দুইটি সাবটপিক, নেক্সট ফেজের মধ্যে কিছুক্ষণের মধ্যে আরও দুইটি সাবটপিক হয়ে গেলে আমাদের এত ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার কোডিং ডিকোডিং, যে প্রতিটি কম্পিটিটিভ এক্সাম, আমি কেভিএসের এক্সাম, এসএসসির এক্সাম ফেস করেছি, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমি দেখেছি যে এগুলি থেকে আসে। তো আপনারা কি করবেন, একটু সময় ধৈর্য ধরেন, আমি আরেকটি ফেজ নিয়ে আসছি। তো কোডিং ডিকোডিংয়ের চ্যাপ্টার আজকে আমাদের পক্ষ থেকে বুঝে শুনে বিলকুল কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফেজের মধ্যে আরও দুইটি প্রশ্ন নিয়ে এসেছি, দুইটি সাবটপিক নিয়ে এসেছি। এত ইন্টারেস্টেড এই প্রশ্নগুলি, আমি যখন লিখতেছিলাম তখন এত ভালো লেগেছে প্রশ্নগুলি দেখে, যেহেতু মজার প্রশ্নগুলি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি, আলোচনা করব, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝবো। তো কোডিং ডিকোডিংয়ের আমরা চ্যাপ্টার আলোচনা করছিলাম। প্রথম ফেজের মধ্যে আমরা দুইটি সাবটপিক কমপ্লিট করেছি, সাথে কয়েকটি এক্সাম্পল দিয়ে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে বুঝেছি। এখন আরও দুইটি আমি সাবটপিক নিয়ে এসেছি। নাম্বার 1 হচ্ছে ইমাজিনারি ল্যাঙ্গুয়েজ কোডিং। আপনাকে বলবে কল্পনা করার জন্য, অর্থাৎ মনে করো যে অত মিন্স হচ্ছে মনে করো কোনো একটি এক্সাম্পল দিয়ে দিবে, যে মনে করেন মোবাইলের কোড হচ্ছে 7, তারপরে বলছে মনে করেন মোবাইলের কোড হচ্ছে 78, তারপরে আপনাকে বললো চেয়ারের কোড হচ্ছে 89, এইভাবে আপনাকে বলে দেবে। তারপরে বলবে একটি পার্টিকুলার কোড বলে যে এই বিষয়টির কোড কি হবে। এই হচ্ছে প্রথম ইমাজিনারি নাম্বার কোডিং। আর নাম্বার 2 হচ্ছে সাবস্টিটিউশন কোডিং। সাবস্টিটিউশন কোডিং কি, আপনাকে বলবে, আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম্পল, যে ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ রেড হয়, রেড যদি আর ইয়েলো হয়, ইয়েলো যদি গ্রিন হয়, গ্রিন যদি ভায়োলেট হয়, ভায়োলেট যদি ব্ল্যাক হয়, এইভাবে প্রশ্নগুলি আসে। অর্থাৎ দুই ধরনের প্রশ্ন নিয়ে এসেছি। এই ধরনের এত ইন্টারেস্টেড প্রশ্ন, আমার এত ভালো লেগেছে প্রশ্নগুলো। তো আপনারা দেখবেন প্রশ্নগুলো আমরা সলভ করি, আরম্ভ করি। প্রথম সাবটপিক, 3 নম্বর সাবটপিক আমাদের কোডিং ডিকোডিংয়ের প্রথম দুইটি সাবটপিক বুঝে নিয়েছি। এখন 3 নম্বর সাবটপিক দেখব। এই সাবটপিক হচ্ছে ইমাজিনারি ল্যাঙ্গুয়েজ কোডিং, অর্থাৎ আমাকে ইমাজিন করে ল্যাঙ্গুয়েজটি কোড করতে হবে। তো আমাদের প্রশ্নটি পড়ি, সলভ করি, তখন দেখবেন আমাদের কিভাবে ইমাজিন করে সলভ করতে হয়। দেখতে পাচ্ছেন আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি, না হয় যদি দুইটি করে এক্সাম্পল দিই তাহলে ক্লাসটি লং হয়ে যাবে, আমাদের হাতে সময়ও কম, তাই একটি করে এক্সাম্পল নিয়ে এসেছি, একটি যথেষ্ট যদি আমরা ভালো করে বুঝি। ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ নির্দিষ্ট একটি কোড ল্যাঙ্গুয়েজের মধ্যে 481 মিনস হচ্ছে স্কাই ইজ ব্লু। ভালো করে বুঝেন, এত সুন্দর, স্কাই ইজ ব্লু হচ্ছে 481, স্কাই এইভাবে আপনারা করবেন, ইজ ব্লু, স্কাই ইজ ব্লু মিনস হচ্ছে 481 মিনস হচ্ছে স্কাই ইজ ব্লু। অর্থাৎ আমাদেরকে বলছে প্রশ্নটি এত মজার প্রশ্ন যে 481 হচ্ছে স্কাই ইজ ব্লু। আমরা যদি ইমাজিন করে বলি, মনে করি যে স্কাইকে 4 ধরে নিলাম, ফাইনাল নয়, জাস্ট মনে করছি, আমরা অ্যাজাম্পশন, আমরা ইজকে 8 ধরে নিলাম, তারপরে আমরা ব্লুকে 1 ধরে নিলাম,
দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের আমাকে এক্সাম্পল দিয়ে দেবে। যখন আপনারা কি করবেন, এই শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, যখন দুইটি জায়গার মধ্যে দেখবেন যে সংখ্যাগুলি মিলে যাচ্ছে তখন তাকে কারেক্ট মনে করবেন। তারপর বলছে 246 মিনস সি ইজ ডিপ, অর্থাৎ 246 মিনস হচ্ছে সি ইজ ডিপ। তো আমরা লিখে নিই, এইভাবে লিখবেন আপনারা, আমি যেভাবে করছি এইভাবে সলভ করবেন। সি ইজ ডিপ, সি ইজ ডিপ মিনস হচ্ছে কি 246। তো আমরা 2 লিখে নিলাম, 4 লিখে নিলাম, 6 লিখে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে মিলছে না, এই জায়গার মধ্যে কি মিলছে না, যে এই জায়গায় ইজের মিনিং 8 এসেছে আর এই জায়গায় ইজের মিনিং 4 এসেছে। এখন আমরা কি করব, এখনো পর্যন্ত ফাইনাল আমরা আনসারিং করতে পারবো না, এখন অবধি পর্যন্ত আমাদের হাতে অপশন রয়েছে। তো আমরা অপশনটি দেখি। তারপর আমাদেরকে বলছে অ্যান্ড শেষ আমাদের অপশন 698 মিনস হচ্ছে সি লুকস ব্লু। 698 মিনস হচ্ছে সি লুকস ব্লু। এখন আমরা 698কে আমরা দেখি, তো সি লুকস, থার্ড পারসন এই জন্য লুকস হয়েছে, আর তারপর হচ্ছে ব্লু। তো আমরা যদি তার নাম্বারগুলি বসাই, সি লুকস ব্লু 698, তো 698। এখন দেখতে পাচ্ছেন আমরা যদি এইদিকে তাকাই তাহলে আপনারা কি করবেন, আপনারা দেখবেন সি 6 এসেছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন লুকস 9 এসেছে অ্যান্ড ব্লু 8 এসেছে। এখন আপনারা কি করবেন, এখন এই দুইটি জায়গার মধ্যে এই যে সি ইজ ডিপ আর এই যে সি ইজ ব্লু, এই জায়গার মধ্যে যদি কম্প্যারিজন করেন তাহলে দেখতে পাচ্ছেন কি ডিপ অ্যান্ড ব্লু একটু অপোজিট হয়ে গিয়েছে। তো আমরা কি করব, আমাদের সলভ করার প্রসেসটা কি, সলভ করা হচ্ছে প্রথম যে আপনাদেরকে দিয়েছে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন স্কাই ইজ ব্লু, আর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন সি লুকস ব্লু। তো আমাদের এই জায়গার মধ্যে ব্লু রয়েছে, এই জায়গার মধ্যে ব্লু রয়েছে। আমাদের প্রশ্ন কি করেছে, হোয়াট নাম্বার ইজ দ্য কোড ফর ব্লু। ব্লুর জন্য আপনি কি নাম্বার কোড দিবেন, ব্লুর জন্য আপনি কি নাম্বার কোড দিবেন, ব্লুর জন্য আপনাকে কি কোড দিবেন, অর্থাৎ ব্লুর কোড কি হবে, 1 হবে নাকি 2 হবে নাকি 3 হবে নাকি 4 নাকি 8, কোন নাম্বারটি দিবে। 4টি অপশন থাকবে, 4টির মধ্যে থেকে। তো আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, আমরা কি করেন দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে যদি আমরা কি করি, এই জায়গার মধ্যে আর এই জায়গার মধ্যে কম্প্যারিজন করি তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে ব্লু এসেছে 1, এই জায়গার মধ্যে ব্লু এসেছে 8। তো আমরা কি করি, এই জায়গার মধ্যে ইজ এসেছে 8 অ্যান্ড ব্লু এসেছে স্কাই এসেছে 4। তো আমরা যদি কম্প্যারিজন করি তুলনামূলকভাবে, তো ইজ 8 এসেছে, ব্লু এসেছে 8, আর এই জায়গায় ইজ এসেছে 4, অর্থাৎ ইজ 8 ইজ 4 আর ইজ ব্লু হচ্ছে 8। তো আপনারা কী করবেন, কম্পেয়ার করে স্কাইকে আপনারা যদি একটু অপোজিট করে নেন, আমরা স্কাইয়ের জায়গায় যদি কি করি, স্কাইয়ের জায়গায় যদি 1 নিয়ে নেই, আমরা যদি ইজের জায়গায় যদি আমরা 4 নিয়ে নেই আর ব্লুয়ের জায়গায় 8 নিয়ে নেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে, অর্থাৎ দুইটি সংখ্যা আমাদের ম্যাচ হয়ে যাচ্ছে। ইজের ইকুয়াল টু 4 এসেছে, ইজ ইকুয়াল টু 4 এসেছে, অর্থাৎ আমাদের কারেক্ট হয়েছে। আর এই জায়গায় ব্লু ইকুয়াল টু 8 এসেছে, এই জায়গায় ব্লু ইকুয়াল টু 8 এসেছে, অর্থাৎ আমরা ব্লুয়ের জন্য, অতএব ব্লুয়ের জন্য আমাদের কোড 8 হবে, ব্লুয়ের জন্য আমাদের কোড 8 হবে। একটু গুড়াল প্রশ্নটি, বাট আপনারা করতে পারবেন বিলকুল ইজি যদি আপনারা আমার ক্লাসটি ভালো করে শুনেন, বোঝার চেষ্টা করেন। দেখতে পাচ্ছেন প্রথমে নাম্বারগুলি আপনারা এইভাবে লিখে নেবেন, লেখার পর আপনারা দেখবেন কম্পেয়ার করে যে কোন জায়গার মধ্যে তুলনা করলে দুইটি আমাদের কারেক্ট আসবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমরা যখন নাম্বারের প্লেস স্থানান্তর করি তখন এই জায়গায় ইজ 4 এসেছে, এই জায়গায় ইজ 4 এসেছে, অর্থাৎ আমাদের দুইটি জায়গার মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ যখন দুইটি জায়গা চলে আসবে তখন আমাদের কারেক্ট হবে। তো ইজ ইকুয়াল টু 4, ইজ ইকুয়াল টু 4 এসেছে, অর্থাৎ ইজ কারেক্ট হয়েছে। আর এই জায়গায় ব্লু এসে গিয়েছে আমাদের 8, এই জায়গায় ব্লু এসে গেছে 8। এখন বলবেন স্যার 8কে উপরে কেন লেখেন না, যদিও 8কে আমি উপরে লিখতাম তাহলে কি হতো, আমাদের দুইটি জায়গার মধ্যে কম্পেয়ার করা যেত না, অর্থাৎ আমাদের এই জায়গায় যেহেতু ব্লু 8 রয়েছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু এর মান 8 এই জায়গায় হবে, যেহেতু এই জায়গায় ইজ ইকুয়াল টু 4 ছিল এবং এই জায়গায় ইজ ইকুয়াল টু আমরা 4 এর সাথে কম্পেয়ার করে স্থানান্তর করে কারেক্ট করেছি, তাহলে ব্লুকে আমরা যদি 8 লিখে নেই তাহলে এই পাশে অলরেডি 8 রয়েছে, তাহলে আমাদের চলে আসবে আনসার, ব্লুর কোড হচ্ছে 8। এই হচ্ছে একটি ইজিয়েস্ট মেথড এই অঙ্কগুলি, এই ধরনের প্রশ্নগুলো সলভ করার জন্য। তো আশা করি এই ইমাজিনারি নাম্বার কোডিং বা ল্যাঙ্গুয়েজ কোডিংয়ের আপনারা এইভাবে আমি যেভাবে লিখে সলভ করেছি আপনারা করবেন। তারপর নেক্সট একদম ইজি একটি প্রশ্ন আমার কাছে, জানি না আপনাদের কত হার্ড লাগবে, প্রশ্নটি পড়ি। সাবস্টিটিউশন কোডিং বলে একটি কোডিং রয়েছে, তা কি প্রশ্ন কিভাবে হতে পারে, আমরা প্রশ্নটি পড়ি। বলছে আমাদেরকে ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড রেড,
red is called yellow, yellow is called green, green is called black, black is called violet, and violet is called double time লেখা নিয়েছি, violet is called orange। এতটুকু পর্যন্ত আমরা গিয়েছি। তারপরে আমাদেরকে বলছে হোয়াট উড বি দ্য কালার অফ হিউম্যান ব্লাড। বলবেন এত হার্ড একটি প্রশ্ন স্যার কীভাবে সলভ করব? বিলকুল ইজিয়েস্ট একটি প্রশ্ন, বহুত ইজি একটি প্রশ্ন। আবারও পড়ি, শুনেন আপনারা, তারপরে বলবেন স্যার একটি ইজি প্রশ্ন। প্রথমে আপনাদেরকে আমি প্রশ্ন করি, হোয়াট উড বি দ্য কালার অফ হিউম্যান ব্লাড? মানুষের ব্লাডের কালার কী হয়? মানুষের ব্লাডের কালার আমরা সবাই জানি রেড থাকে। রেড কেন থাকে? কেননা হিমোগ্লোবিন থাকার কারণে, মানে রেড রক্তকণিকা থাকার কারণে, লাল রক্তকণিকা থাকার কারণে আমাদের ব্লাডে কি হয়? লাল হয়। আর হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিন হচ্ছে রেড। তো এগুলি আমরা জানি, বেসিক কনসেপ্ট সায়েন্সের। তো মানুষের ব্লাড যদি বলেন, আপনার নিজের ব্লাড আপনারা প্রায় দেখেছি, আমরা অনেক সময় অনেক ব্লাড দেখেছি, কখনো আমরা ব্লাড ডোনেটও করে থাকি। তো ব্লাড সবাই দেখেছেন প্রায়। তো ব্লাডের কালার সবাই জানে রেড। এখন এই জায়গার মধ্যে কোথায় রেডের কথা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন, ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড রেড, ব্লু ইজ কল্ড রেড। এই জায়গায় রেডের কথা এসেছে, এই জায়গায় রেডের কথা এসেছে। আমরা এখন প্রসিড হই। রেড ইজ কল্ড ইয়েলো, এই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। রেড ইজ কল্ড ইয়েলো, ইয়েলো ইয়েলো যদি বলা হয় রেডকে ইয়েলো বানানো হয়েছে। তো আমাদের হিউম্যান বডি অর্থাৎ মানুষের কালার, ব্লাডের কালার হচ্ছে রেড। আর এই জায়গায় আমাদের প্রশ্ন মোতাবেক রেডকে কী বলেছে? ইয়েলো বলেছে। তো আমাদের হিউম্যান বডি অ্যাকর্ডিং টু দিস কোয়েশন, মানুষের বডির ব্লাডের কালার হবে ইয়েলো অ্যাকর্ডিং টু দিস কোয়েশন। অর্থাৎ মানুষের কোয়েশন রিজনিং এত একটি ফানিয়েস্ট সাবজেক্ট আমি মনে করি, যে মানুষের ব্লাডের কালারটা রেড থেকে ইয়েলো করে নিয়েছে, অর্থাৎ অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চন। আবারও বলে দেই, প্রশ্নটি তো ইজি প্রশ্ন, অ্যাকচুয়াল অনেকের হার্ড লাগবে, কিন্তু আমি বলে দেই। যদি এই জায়গায় বলতো হোয়াট ইজ দ্য, যদি এই জায়গার মধ্যে মানুষের ব্লাড না দিয়ে বলতো হোয়াট উড বি দ্য কালার অফ সল্ট, সল্টের কালার কী হবে? কি বলবেন আপনারা? আমি যদি প্রশ্ন করি হোয়াট উড বি দ্য কালার অফ সল্ট, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, তো মনে করেন আরেকটি এক্সাম্পল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু। আর আমরা জানি সল্ট মিন্স হচ্ছে লবণ, লবণের কালার সবাই জানে সাদা, আর সাদাকে আমাদের অ্যাকর্ডিং টু প্রশ্ন বলছে ব্লু। অর্থাৎ এই দিস প্রশ্ন মোতাবেক আমরা বলবো যে লবণের কালার হচ্ছে ব্লু। তারপরে যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, আমি যদি বলি যে রাত্রের কালার কি হবে? হোয়াট উড বি দ্য কালার অফ নাইট? আমি একটি প্রশ্ন আপনাদেরকে করি, আপনারা করবেন, আনসারিং করবেন। কোশ্চেন হচ্ছে অ্যাকর্ডিং টু দিস ফেজ, এই প্রশ্ন মোতাবেক হোয়াট উড বি দ্য সিও এলো আর কালারও শুদ্ধ হবে, এন্ড সিও এলো ইউ আর কালার, দুইটি শব্দ শুদ্ধ। একটি হচ্ছে ব্রিটিশ ইংলিশ, একটি হচ্ছে আমেরিকান ইংলিশ। তো হোয়াট উড বি দ্য কালার অফ নাইট? রাত্রের কালার কি হবে? রাত্রের কালার কি হবে? আপনাদের জন্য হোমওয়ার্ক আপনারা করবেন। আরও একটি আপনাদেরকে আমি দিয়ে দিই এই জায়গায় দেখে দেখে। হোয়াট উড বি দ্য কালার অফ স্কাই? আপনারা দুইটি প্রশ্ন করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। হোয়াট উড বি দ্য এই প্রশ্নকে অনুসরণ করে আপনারা বলবেন হোয়াট উড বি দ্য কালার অফ স্কাই, এই প্রশ্ন বুঝে। অ্যান্ড হোয়াট উড বি দ্য কালার অফ নাইট, রাত্রের কালার কি হবে, আর স্কাইয়ের কালার কী হবে? যদি আপনারা বলেন, আনসারিং করতে পারেন, কমেন্ট বক্সে ডেফিনেটলি বলবেন, তখন আমি বুঝবো যে আপনারা এই ফেজটি বুঝেছেন। এত ইজিয়েস্ট একটি ফেজ, এটা ইজিয়েস্ট একটি প্রশ্ন, যে সাবস্টিটিউশন কোডিং বলা হয় এই ধরনের প্রশ্নকে। তো আবার প্রশ্নটি বলে দেই, ইফ হোয়াইট ইজ কল্ড ব্লু, ব্লু ইজ কল্ড রেড, রেড ইজ কল্ড ইয়েলো। তারপরে ইয়েলো ইজ কল্ড গ্রিন, গ্রিন ইজ কল্ড ব্ল্যাক, ব্ল্যাক ইজ কল্ড রেড, কল্ড ভায়োলেট, অ্যান্ড ভায়োলেট ইজ কল্ড অরেঞ্জ। হোয়াট উড বি দ্য কালার অফ এ হিউম্যান ব্লাড? মানুষের ব্লাডের কালার আমরা জানি রেড, আমাদের এই জায়গায় দিয়েছে রেড ইজ কল্ড ইয়েলো, রেডকে কী বলা হয়? ইয়েলো বলা হয়। তাহলে আমাদের এই প্রশ্নের আনসার হবে ইয়েলো। তো আপনারা এই প্রশ্নের আনসার পেয়ে গিয়েছেন। এবার আপনাদেরকে দুইটি প্রশ্ন আমি করেছি, হোয়াট উড বি দ্য কালার অফ নাইট, নাইটের কালার কী হবে এই জায়গা থেকে বলবেন, এবং হোয়াট উড বি দ্য কালার অফ স্কাই, স্কাইয়ের কালার কী হবে এই জায়গা থেকে বুঝে শুনে আপনারা বলবেন। বহুত ইজিয়েস্ট একটি প্রশ্ন, এভাবে এক্সামের মধ্যে আসে।
আজকে আমরা একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোডিং ডিকোডিং সম্পূর্ণ করেছি, সাথে 4টি সাবটপিক আমরা দেখেছি। প্রথম ফেজের মধ্যে 2টি সাবটপিক নিয়ে আলোচনা করেছি, সাথে এক্সাম্পলস আমরা সলভ করেছি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। নেক্সট ফেজের মধ্যে আরও 2টি আমরা মজার প্রশ্ন সলভ করেছি, ইন্টারেস্টেড প্রশ্ন সলভ করেছি 2টি সাবটপিকের সাথে সাথে। তো আমাদের একটি ইম্পর্টেন্ট টপিক চ্যাপ্টার আজকের রিজনিংয়ের কভার হয়ে গিয়েছে। আপনারা যারা ওয়াচ করছেন সবাইকে বলবো, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, কোনো ডাউট থেকে থাকে আপনারা আস্কিং করতে পারেন, কমেন্ট করতে পারেন, এবং আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া, তারপরে ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস যারা যে কোনো ফিল্ডের কম্পিটিটিভ এক্সামে তৈরি নিচ্ছেন তাদের সবাইকে আপনারা শেয়ার করবেন। কেননা অনেক রয়েছেন রিজনিংয়ে অনেক টাফ ফিল করেন যে রিজনিং অনেক টাফ, কিন্তু আমার ক্লাসেস দেখলে আশা করি রিজনিং টাফ মনে হবে না, ফানিয়েস্ট ইজিয়েস্ট একটি সাবজেক্ট মনে হবে। এভাবে আপনারা সবাইকে উপকার করেন, সবার সোশ্যাল মিডিয়া অ্যান্ড আপনার ফ্রেন্ডস রিলেটিভসের সাথে শেয়ার করে তাদেরকেও পড়াশোনার একটি প্ল্যাটফর্ম সুবিধা দিতে পারেন আপনারা। এবং আপনারা অনেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছেন, আমি দেখেছি প্রায় 900 প্লাসেস রয়েছে, 980 প্লাস আমি দেখেছি, আজকে দেখেছি 980 প্লাস আপনারা হয়ে গিয়েছেন। আপনারা যারা এখন অবধি পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি, এই গ্রুপটি হচ্ছে জব রিলেটেড ইনফরমেশন অ্যান্ড নোটসগুলি ফ্রিলি প্রোভাইড করে থাকি। তো আপনারা প্রতিটি ভিডিও ডেসক্রিপশন, অনেকে বলেন স্যার ডেসক্রিপশন আমরা বুঝি না, অর্থাৎ ডেসক্রিপশন মিনস হচ্ছে আপনারা কী করবেন, জাস্ট আমি শর্টকাট বলে দিচ্ছি, ভিডিওর ডান পাশে মোর লেখা থাকে, MORE মোর, এই মোরে ক্লিক করবেন, তখন সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন চলে আসবে। আর ডেসক্রিপশনে গিয়ে প্লেলিস্ট পেয়ে যাবেন, সিলেবাস ম্যাথসের কভার হয়ে গিয়েছে, ম্যাথসের সিলেবাস পেয়ে যাবেন, 1 থেকে 18-17 ক্লাসেস হয়েছে, তার মধ্যে 1-2টি করে চ্যাপ্টার কভার করেছি। প্রতিটি ক্লাসের মধ্যে প্রথম 2টি করে চ্যাপ্টার কভার করেছি, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে 20 থেকে 23-4 চ্যাপ্টার আমরা কভার করেছি। আর টোটাল আমাদের 20 মার্ক আসবে, অর্থাৎ প্রতিটি চ্যাপ্টার থেকে একটি করে কোয়েশন আসবে আমাদের এক্সামের মধ্যে, 3rd গ্রেড 4th গ্রেডের মধ্যে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের মধ্যে। তো ম্যাথসের সিলেবাস কভার করেছি, ইংলিশের 4-5টি ক্লাসেস হয়েছে, তারপরে আমরা SSC জেনারেল নলেজের একটা ক্লাসেস হয়েছে, রিজনিংয়ের 7-8টি ক্লাসেস হয়েছে। প্রথম ক্লাসের মধ্যে 2-3টি করে চ্যাপ্টার আমরা কভার করেছি। গতকালকের ক্লাসের মধ্যে 2টি চ্যাপ্টার কভার করেছি। তো এইভাবে আমরা 10টিরও প্লাস কভার হয়ে গিয়েছে চ্যাপ্টার, অর্থাৎ রিজনিংয়ের। তো আপনারা প্রতিটি ক্লাস কমপ্লিট করবেন, দেখবেন আপনাদের কনসেপচুয়াল নলেজ বিল্ড আপ হবে, আর আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম আপনারা ফেস করে ক্র্যাক করতে পারবেন, পাস করতে পারবেন এবং জব হাসিল করতে পারবেন। যেহেতু সবাই জবের ফিল্ডে আপনারা ওয়ার্ক করছেন, তো ভালো করে স্টাডি করেন। মনে রাখবেন, কেউ ওভারনাইট সাকসেস হয় না, অর্থাৎ এক রাত্রে মেহনত করে সাকসেস হয় না। সাকসেস অত তাড়াতাড়ি মানুষের লাইফে আসে না। মেহনত করতে করতে একদিন আপনি যখন নলেজেবল হয়ে যাবেন, যোগ্য হয়ে যাবেন, এক্সামে গিয়ে আপনি পারবেন, আনসারিং করতে পারবেন, তখন ডেফিনেটলি আপনার বা সবার জব হবে, এই আশা কামনা করি। এবং আপনারা স্টাডি করেন ভালো করে, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। যদি সুস্থ থাকি ডেফিনেটলি প্রতিদিন আপনাদের সাথে দেখা হবে, ক্লাস নিয়ে আপনাদের সাথে সামনে উপস্থিত হব, ক্লাসগুলি আপনাদেরকে উপহার দেব, আপনাদের সার্ভ করব, যদি আপনারা আমি ভালো থাকি, সুস্থ থাকি। এই জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।